আজকের তো দিনের প্রচুর বড় এক মাহাত্ম্য। জয় জগন্নাথ, জগন্নাথ মহাপ্রভুর কৃপা গোটা দেশ কেন গোটা বিশ্ববাসীর কাছে পৌঁছে যায়। কিন্তু আজকের এই দিনে কোথায় এই গোটা মাহাত্ম্য নিয়ে আমরা আলোচনা করব, আর চারিদিকে যা যা ছবি নির্দিষ্টভাবে সেগুলো নিয়ে কোথায় আলোচনা করব তা না। আমার বাংলায় নারী নিরাপত্তার প্রশ্ন থেকে আমরা বেরোতেই পারছি না। আজকের এমন একটা দিন যার মাহাত্ম্যের মধ্যেও এমন প্রশ্নে আবারও পড়তে হবে, জানি আমরাও আমাদের মধ্যে এই অনুষ্ঠান শুরু করবার আগেও একটা লজ্জা ঘৃণাবোধ কাজ করবে, খুব স্বাভাবিক। সেটাও আপামর গোটা আমাদের শহর রাজ্য দেশের পাশাপাশি এ ধরনের খবর যখন বিশ্বেও ছড়ায়, তখন স্বাভাবিকভাবে শহর কলকাতার নামটা কিভাবে বদনাম হয়, বা ইনফ্যাক্ট আমার পশ্চিমবাংলার নামটা কিভাবে বদনাম হয়, তা হয়তো বলার অপেক্ষা রাখে না। সেই আরজিকর কাণ্ড, আর এবার ফের আরো এক ভয়ঙ্কর অভিযোগ, যে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার সাউথ কলকাতার ল কলেজ, নামকরা কলেজ, সেই ল কলেজের ছাত্রীরও যদি ধর্ষণ হয়, গণধর্ষণ হয় ইনফ্যাক্ট, তাহলে পরে তো ভাবতে পারছেন আপনারা কোথায় যাচ্ছে আজকের আইন শৃঙ্খলা, কোথায় যাচ্ছে নারী নিরাপত্তা। আবারও কি এক প্রাতিষ্ঠানিক দুর্নীতির সম্মুখীন? অবশ্যই এক বড় প্রশ্নের জায়গা কোট আনকোট এই শব্দের প্রয়োগ আপনারা শুনেছিলেন আরজিকর কাণ্ডের পর। আজ আবারও ফের আরো একবার এই প্রশ্ন। আর শাসক দল যদি তার দলের হাত কারোর মাথায় থাকে, তাহলে যে কোনোভাবে দুর্বৃত্তায়ন করতে পারবো, এই যে একটা পরিস্থিতি, সেটা থেকে কি রেহাই পাওয়া যাচ্ছে না? লাগাতার অনেক প্রশ্ন রয়েছে, আমি এক এক করে সেই প্রশ্ন রাখবো আজকে যারা প্যানেলিস্টরা রয়েছে তাদের সামনে। তবে তার আগে ছবিটা একটুখানি দেখাই আপনাদেরকে আল্লাহপুর থেকে, গোটা প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করি কি অবস্থা। দেখুন, খাস কলকাতায় সরকারি হাসপাতাল আরজিকরের ভেতরে কর্মরত অবস্থায় ধর্ষণ খুনের শিকার হয়েছিলেন পড়ুয়া ডাক্তার। ফুঁসে উঠেছিল গোটা বাংলা। সেই কলকাতার বুকে সরকারি কসবা ল কলেজের ভেতরে এবার কোট আনকোট গণধর্ষিতা এক পড়ুয়া। এক কথায় বলা যায়, শহর কলকাতার বুকে ফের কোট আনকোট প্রাতিষ্ঠানিক ধর্ষণ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে নমুনা পরীক্ষা করা হয় ন্যাশনাল মেডিকেল কলেজে। সেই পরীক্ষার পরেই গ্রেপ্তার অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার 3 অভিযুক্ত। তবে কি অভিযোগের সত্যতার প্রাথমিক প্রমাণ পেয়েই গ্রেপ্তার অভিযানের নামে পুলিশ? অভিযোগ বলছে, ঘটনা কলেজের ভেতরে সন্ধে 7:30 থেকে রাত 10:50 মধ্যে। অভিযুক্তদের মধ্যে একজন ওই কলেজেরই প্রাক্তন পড়ুয়া। 22 সালেই শেষ হয়ে গিয়েছে তার কলেজ জীবন। তারপরেও কিভাবে কলেজে ছিল তার অবাধ যাতায়াত? তিনি নাকি কলেজের অস্থায়ী কর্মীও। বাকি 2 অভিযুক্ত ওই কলেজেরই ছাত্র। কলেজের বর্তমান পড়ুয়াদের সঙ্গে এখনো কিসের টানে গাঁটছড়া প্রাক্তন পড়ুয়ার? তৃণমূল ছাত্র পরিষদের এই প্রাক্তন নেতার হাতেই কি এখনো সংগঠনের হাল? অভিযুক্তের আইনজীবীর কথা কি তারই ইঙ্গিত না? এফআইআরে যেরকম অ্যালিগেশন সব দিক দিয়ে যেরকমভাবে প্রচার করা হচ্ছে, ওরকম কোনো ঘটনা নয়। ঘটনাটা একটা হচ্ছে, এখানে একটা কলেজের ছাত্র রাজনীতিকে কেন্দ্রকে মানে ইয়ে করে ইস্যু খাড়া করে একটা অ্যালিগেশন দিয়েছে। আরজিকরের মতো এখানেও কি কেঁচো ঘুরতে গিয়ে কেউটে বেরোনোর সম্ভাবনা? এই অপরাধ চক্র কি দিনের পর দিন ধরেই সামিল রয়েছে অপরাধের সঙ্গে? ভয়ে কিংবা ভক্তিতে কি এতদিন চুপ থেকেছেন সবাই? গণধর্ষণের ঘটনা সাউথ কলকাতা ল কলেজের ক্যাম্পাসের ভেতরে অভিযুক্তকে কে? মনোজিৎ। এই মনোজিৎ সেই টিএমসিপি নেতা যার নামে গত 10 বছরে অন্ততপক্ষে 20টা-30টা দুর্নীতির অভিযোগ, রেপ থ্রেট দেওয়ার অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ।
নির্যাতিতা পড়ুয়া অভিযোগ না জানালে কি জনসমক্ষেই আসতো না দুর্বৃত্তদের এই চক্র? আরজি কর কাণ্ডে প্রশ্ন উঠেছিল সরকারি হাসপাতালের ভেতরে খুন ধর্ষণের সাহস কিভাবে পায় অপরাধীরা। এখানে উঠছে একই প্রশ্ন। সরকারি কলেজে কাদের মদতে, কাদের প্রশ্রয় দুষ্কৃতীদের এত বারবারন্ত? অপরাধ দমনে কি ব্যর্থ পুলিশও? বেপরোয়া হয়েছে, এর জন্য পুলিশ দায়ী। মনোজ বার্মা, বিনীত গোয়েল, রাজীব কুমার, দেখুন সব কি করছে গিয়ে ওখানে। তৎপরতার সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়কে গ্রেপ্তারের পরই সাংবাদিক সম্মেলন করে সঞ্জয়ের পরিচয়ের জানান দিয়েছিলেন খোদ পুলিশ কমিশনার। কসবা কাণ্ডে কেন গোপন করা হচ্ছে অভিযুক্তদের পরিচয়? অভিযোগ পাওয়ার পর তরুণীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে, সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে এখন তা ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্তও করা হয়েছে। গ্রেপ্তার, চলবে তদন্ত। বিচার কি আদৌ হবে? আরজি করের মেয়েটার পরিবারের কোট আনকোট বিচার না পাওয়ার যন্ত্রণা তুলে দিচ্ছে এই প্রশ্নটা। অভিযোগ কিছুই করেনি পুলিশ, কিছু করেনি সিবিআইও। তাই কি প্রাতিষ্ঠানিক অপরাধেও এতটা বেপরোয়া দুর্বৃত্তরা? ক্যালকাটা নিউজ। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে ছবি। আমাদেরকে তাই ফের আরো একবার আলোচনায় যেতে হবে। সেই আরজি কর, এখনো পর্যন্ত সেই প্রশ্ন থেকেই দাঁড়িয়ে বিচার হবে তো? এই ক্ষেত্রে দাঁড়িয়েও বিচার হবে তো? এই প্রশ্নগুলোর জায়গা খুব ডেফিনেটলি আসছে। আর এরই মধ্যে বেশ কিছু পরিস্থিতি খুব উল্লেখযোগ্য। মানে আরজি করের ঘটনারও যদি পরিস্থিতি আপনারা দেখেন, যে সময়ে এই অভিযোগ এসেছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ, সেই সময়টা থেকে দাঁড়িয়ে লাগাতার পরবর্তী সময়ের গোটা ছবিটা সম্বন্ধে অনেকগুলো প্রশ্ন তো ওঠেই। এবারও এমন একটা সময়, যে জায়গা থেকে দাঁড়িয়ে 25 তারিখের ঘটনা, এফআইআর সেই সময় হয়, 26 তারিখ থেকে গ্রেপ্তারি, 27 তারিখ আরও একজনের গ্রেপ্তারি, এবং সব মিলিয়ে পুলিশের এই মুহূর্তে বা এই জায়গায় দাঁড়িয়ে খুব বড় পদক্ষেপ, দৃঢ় পদক্ষেপ প্রকাশ্যে আসলো আজ রথযাত্রা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘায়। এখন এই পরিস্থিতিগুলো অনেক নানানবিধ প্রশ্ন তুলছে ইকুয়েশন মেপে মেপে। আমি আজকে সবিস্তারে এই ছোট ছোট জায়গাগুলোতে যাব, তবে সব থেকে বড় প্রশ্নের জায়গা তা হচ্ছে এই অবস্থান থেকে বেরোনো যাচ্ছে না কেন? যখনই কোনো ঘটনা ঘটছে তাতেই শাসকের কারণ না কারোর হাত। এই যে জায়গাটা, শাসক মানেই দুর্বৃত্তায়ন করতে পারবে, আর তাতে শাসক দলই চাপে পড়বে, আর তারপর প্রশ্ন তুললে পরে তারা সাংবাদিক বৈঠক থেকে ফের সংবাদ মাধ্যম সহ নানান বিরোধীদেরকে প্রশ্ন করবেন। এই ছবি আমরা দেখতে পাচ্ছি, অভ্যস্ত হয়ে যাচ্ছি। আজও সেই ছবি আমরা দেখেছি। আমি ডেফিনেটলি এই জায়গায় আলোচনায় যারা যারা উপস্থিত রয়েছেন পরিচয় করে দেওয়ার চেষ্টা করব, যারা আজকের আলোচনায় অংশগ্রহণ করছেন। পরিচয় করে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র ফাল্গুনী পাত্র। ফাল্গুনীদিকে স্বাগত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অলিন জারা, অনিল বাবুকেও স্বাগত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এবং দূরাবাস থেকে অধ্যাপিকা মহানন্দা কাঞ্চিলাল যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। মহানন্দাদি স্বাগত। আমি মহানন্দাদি আপনাকে দিয়ে শুরু করি, কারণ আমি জানি না আর কতদিন আর কিভাবে এই ধরনের অবস্থা চলবে। যে ছবি আমরা দেখতে দেখতে তো থামছে না, কন্টিনিউয়াস, আর এই জায়গায় দুর্বৃত্তায়ন চলেই যাচ্ছে, আর তাতে শাসকের হাত। এই যে জায়গাটা, বেরোনো যাচ্ছে না। কি বলবেন এই গোটা ছবি দেখে? প্রথমে দেখো, কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে যে কলেজে কলেজে যে সমস্ত ছাত্র ইউনিয়ন নেতা হিসেবে যারা রয়েছে, তাদের কিন্তু আইনি কোনো বৈধতা নেই, কারণ বহুদিন ধরেই ইলেকশন হচ্ছে না ছাত্র ইউনিয়নে। কিন্তু তাদের কাউকে কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে ইউনিয়নটা চালাবার জন্য। নিশ্চয়ই ছাত্র ইউনিয়ন থাকাটা অত্যন্ত জরুরি জিনিস, কিন্তু সমস্যাটা যেটা হয়ে যাচ্ছে যে এই ছাত্র নেতারা তারা নিজেদের অত্যন্ত শক্তিশালী মনে করছে, কারণ তারা একটি বিশেষ রাজনৈতিক দলের। আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি। আমি এখন দুর্গাপুর উইমেন্স কলেজের প্রিন্সিপাল। সেখানে নানা রকম ইস্যুস আমাকে দেখতে হয়, যদিও আমার কলেজ অত্যন্ত শান্তিপূর্ণ কলেজ। সেখানে একটা পরীক্ষাতে আমি বলে দিয়েছিলাম, এবং এটা নিয়ম যে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দেওয়া যাবে না, এবং যদি কেউ ধরা পড়ে তাকে নিশ্চয়ই নিয়ে আসতে হবে অফিসে, তার মোবাইলটা জমা রাখা হবে। তো আমি বলেছিলাম যে এটা জমা থাকবে, এবং পরীক্ষা শেষ হলে সে একটা রিটার্ন দেবে যে সে আর কোনোদিন এটা করবে না, কারণ এটা তো এক ধরনের চুরি করে লেখা। আমি এই ইনস্ট্রাকশনটা দিয়েছিলাম, এবং ধরা পড়েছে প্রত্যেকটা ঘর থেকেই না হলেও বেশ 4-5টা করে রোজই ধরা পড়ছে। আচ্ছা, সেটা নয় হলো ছাত্রছাত্রীরা তারা এসছে অন্য কলেজের, তারা এসে তারা ক্ষমা চাইছে, যাই হোক লিখিত দিচ্ছে।
তার মধ্যে অন্তত গোটা 10 ফোন আমার কাছে চলে এলো। এবং তারা কারা? তারা একটি বিশিষ্ট রাজনৈতিক দলের জেলা সভাধিপতি নানা রকম পজিশনে রয়েছেন। তারা আমাকে বলছেন যে ম্যাডাম আপনি কেন ফোন আটকেছেন, ছেড়ে দিন। আরে দেখো আমি তো ছেড়ে দেব, কিন্তু এই তো অন্যায় করছে। আমরা তো শিক্ষক শিক্ষিকা, নীতি জ্ঞান শেখাবার দায়িত্বটা সমাজে কিন্তু আমাদের। অন্তত তাকে এইটুকু বুঝতে হবে যে সে অন্যায় করেছে, আর তো কিছু নয়। তার খাতাও আটকানো হচ্ছে না, কিছুই না, সে ফোনও পেয়ে যাবে। কিন্তু অন্তত গোটা 10 ফোন আমার কাছে তখন চলে আসছে, কারণ এই ছাত্রছাত্রীরা তারা তাদের ত্রাতা হিসেবে বেছে নিয়েছে এই নেতাদের, এবং তাদের কাছে ফোন চলে গেছে। যদি ছাত্রছাত্রী এসে আমার কাছে ক্ষমা চাইছে বা লিখিত দিচ্ছে, এখানে শেষ হয়ে যেত, ব্যাপারটা অতটা গুরুত্বপূর্ণ হতো না। কিন্তু এই জিনিসটা চলছে, অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে একটা ধারণা করে দেওয়া হয়েছে যে কোনো অসুবিধে হলেই তোমরা আমাদের কাছে চলে আসো, আমি অত্যন্ত শক্তিশালী, আমি সব কিছু করে দিতে পারি। এই জিনিসটা ভালো না, এই নেক্সাসটা ভালো না। ছাত্র রাজনীতি নিশ্চয়ই করতে হবে, অবশ্যই করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন এবং বহু ছাত্র নেতা উঠে এসেছেন, তারা জাস্টিফাইড গ্রাউন্ডে লড়াই করেছেন। কিন্তু এই যে কনসেপ্টটা তৈরি করা, এটা কিন্তু ছাত্রছাত্রীদের জন্য ভালো হচ্ছে না। আর এই যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দাজনক। শিক্ষাক্ষেত্রে চাকরির জায়গায় যদি মেয়েরা সুরক্ষিত না হয়, তারা কোন ভরসায় উচ্চশিক্ষা নেবে, উচ্চ মানের চাকরিতে যোগদান করবে? এটা তো ভয়ঙ্কর ব্যাপার। এবং সুপ্রিম কোর্টের নির্দেশে প্রত্যেক কলেজে ইন্টারনাল কমপ্লেন্স কমিটি আছে, আমার নিজের কলেজেও আছে। সেখানে কিন্তু কোনো অভিযোগ হলে সঙ্গে সঙ্গে সেটা মানে দেখা হয় এবং মিটিং করা হয় এবং সঙ্গে সঙ্গে সেটা নিয়ে। কিন্তু মহানন্দাদি ক্ষেত্রে তো এই যে মিটিং মিছিলে যে আমরা এসএফআই নেতা দেবাঞ্জনের কথা শুনছিলাম, বলছেন 10 বছরে এই ব্যক্তির বিরুদ্ধে 20 থেকে 30টা দুর্নীতি, থ্রেট, ধর্ষণের মতন অভিযোগ, তারপরও কলেজ প্রাধান্য দিচ্ছে। অর্থাৎ এই যে ছেলেটি, এর বিরুদ্ধে এত অভিযোগ, তা সত্ত্বেও তাকে কলেজে রাখা হচ্ছে। রাখা হোক না, ছাত্র নেতা হিসেবে এমন একজনকে রাখা হোক যার একটা ক্লিন ইমেজ আছে, যে ছাত্রছাত্রীদের সাহায্য করবে। কিন্তু যার বিরুদ্ধে এত অভিযোগ অলরেডি রেজিস্টার্ড, তাকে কেন এই দায়িত্ব দেওয়া হয়েছে? এবং এই ঘটনা আশা করি নিশ্চয়ই সত্যি ঘটনা, কারণ মেয়েটি অলরেডি কমপ্লেন করেছে এবং তারপরে নিশ্চয়ই ডিএনএ টেস্ট হবে, যা যা প্রসিডিয়ার, এবং এই যেন ছাড়া না পায় এবং চূড়ান্ত শাস্তি দেওয়া হোক। না হলে কিন্তু পরবর্তীকালে আবার সেই পিছনে ফিরে যেতে হবে। মেয়েরা শিক্ষাঙ্গনে শিক্ষা নিতে আসবে না, চাকরি করারও মানসিকতা তাদের মধ্যে থাকবে না। মা বাবারা ভয় পাবেন পাঠাতে। এক্স্যাক্টলি তাই, মা বাবারা ভয় পাবেন এর পরবর্তীতে পাঠাতে। যদিও এবার আমরা যে পুলিশের ভূমিকা দেখেছি, আরজিকর কাণ্ডের পর যে পুলিশের ভূমিকা একের পর এক প্রশ্নের মুখে পড়েছিল, এইবার কিন্তু একেবারে একটু ডিফারেন্ট জায়গায়। মানে আপনি যদি খুব ভালো করে দেখেন, বুধবারের ঘটনা, বুধবার রাতের, বৃহস্পতিবার এফআইআর, দেরি করেনি পুলিশ এই অভিযোগের ভিত্তিতে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। পরীক্ষার পর গ্রেপ্তার অভিযানে নামে পুলিশ, 3 জনকে গ্রেপ্তার করে। ঠিক এই জায়গা থেকেই অনিল বাবুর কাছে আমার এই প্রশ্নের জায়গা, পুলিশের এবারে যে ভূমিকা দেখলাম, আমি জানি না এটা কি কোথাও মানে অনেকেই প্রশ্ন তুলছেন, যেটা ছিল এই মুহূর্তে আবার পুলিশের যা ভূমিকা দেখছি, এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে যেখানে পুলিশের সর্বময় যারা যারা রয়েছেন তারা দীঘায় মুহূর্তে ব্যস্ত রয়েছেন, আর এই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশ আরও একটা বড় কাজ করতে পারলেন। কোন জায়গাগুলোকে আপনি দেখবেন ভালো করে? না, প্রথমেই বিভিন্ন চ্যানেলের ফোনে কমেন্টস নিয়েছেন। আমি একটা জিনিস বলেছি, এই ক্ষেত্রে কিন্তু পুলিশের যা করার সবই করেছে, কোনো রকম নো স্টোন লেফট আনটার্ন। একদম যেটা করার করেছে, ফরেন্সিক গেছে, অ্যারেস্ট করেছে, খুব সুন্দর কাজ করেছে আমার মনে হয়। আমি আশা করব আমাদের এর আগে যেমন পুলিশ চিফ ট্রান্সফার হয়েছিলেন বা ম্যাডাম দময়ন্তী সেন আইপিএস ট্রান্সফার হয়েছিলেন, এক্ষেত্রে ওসি অন্তত ট্রান্সফার হবেন না, নিশ্চিন্তে চাকরি করতে পারবেন। তাহলে মানুষের মনে পুলিশের প্রতি একটা সম্ভ্রম আসবে। পুলিশ যা করার করেছে এটা সত্যিই প্রশংসনীয়। এখন কথা হচ্ছে আসলে কি জানেন, ব্যাপারটা হচ্ছে পুলিশের প্রতি ভয় ভীতি তখনই চলে যায় যখন এই ক্রিমিনালরা, যখন দেখলেন আপনার অফেন্স করার পরও আমাদের সেফগার্ড দেবার লোক আছে। আপনি পার্ক স্ট্রিট কেসে দেখুন, মেয়েটি যেটা অ্যালেজলি যে ওয়াজ রেপড, তার বিরুদ্ধে নানা রকম কমেন্ট করা হয়েছিল, সেগুলো আমি আর বলতে চাই না। মন্ত্রী লেভেলে অনেকে বলেছেন।
হাঁসখালিতে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তিনি নিজে মেয়েটির চরিত্র, মাইনর মেয়েটির চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। মেয়েটি প্রেগনেন্ট ছিল কিনা, ভালোবাসা ছিল কিনা। একটা চিন্তা করে সভ্য দেশে একটা মেয়ে রেপড হয়েছে, তাকে মারা হয়েছে, তার মিনিমাম চিকিৎসাটুকু পায়নি 5 দিন, তার ডেথ সার্টিফিকেট পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপরেও যে এই জিনিস, তো এইসব জিনিস যদি হয়, আরজিকরের ঘটনায় দেখুন, আরজিকর ঘটনা তো ভারতের মধ্যে নেই, কলকাতার মধ্যে তো দূরে, ভারতে নেই, ইন্টারন্যাশনাল মাত্রা পেয়েছে, আন্তর্জাতিক মাত্রা। একদম। সেই কেসেও আমার তো মনে হয় আরও অনেককে জিজ্ঞাসাবাদ করার ছিল, অ্যারেস্টও করার ছিল, পরে অ্যাকুইটাল হতো। কিন্তু সেক্ষেত্রে যেভাবে ভ্যান্ডালিজম করা হলো, সেটাও একটা। তাহলে কি এটা কি দেখানো পুলিশের এই দৃঢ়তার সাথে কাজ করছে পুলিশ, ঘটনা সম্পর্কে রাজ্যবাসীকে অবগত করা উচিত ছিল, তাই পুলিশ একেবারে স্বতঃপ্রণোদিত হয়ে এই জায়গায় দাঁড়িয়ে কাজ করলো? এখন দেখুন, বেটার লেট দ্যান নেভার। এখন দেরিতে হলেও পুলিশ তো অন্তত এই জিনিসটা করেছে, এটা তো প্রশংসা করতেই হবে। যেটা করার কর্তব্য, সেটা দায়িত্ব, সেটা পালন করেছে, এ নিয়ে কোনো দ্বিধা বা দ্বন্দ্বের প্রশ্ন নেই। এখন উচিত হচ্ছে এটা স্টিপুলেটেড টাইমের মধ্যে এই কেসটাকে চার্জশিট দেওয়া এবং এনশিওর করা যাতে মানে ওই কেসটা যত রকম সাক্ষ্য প্রমাণ আছে এগুলো করা, এবং ওই মেয়েটি ভিকটিম গার্ল যেটি রয়েছে, লেডি বলা যেতে পারে, কলেজের ছাত্রী, এবং ওর ওখানে রাউন্ড দিয়ে করে এই কেসটা ডিডিতে নিলে সবচেয়ে ভালো হয়, কারণ থানার পাওয়ার খুব স্ট্রেংথ খুব কম। ডিডিতে নিয়ে নিলে আমার মনে হয় ওরা কর্তারা বুঝবেন, নিয়ে ওখানে মেয়েটির প্রোটেকশনের ব্যবস্থা করা উচিত, সো দ্যাট হি শুড নট বি স্কেয়ার্ড, হি ক্যান গেট সাম মরাল সাপোর্ট, এবং আলবাদ থেকে কোনো মহিলা পুলিশ দিয়ে ওকে প্রোটেকশন দেওয়াটা উচিত টিল কমপ্লিশন অফ দি ট্রায়াল। ঠিক, এটা আমরা করতাম। একদম। অনিল বাবু যেটা বলছেন খুব ইম্পর্টেন্ট। চলুন রাজনৈতিক জায়গায় আসবার আগে একটা দ্রুত আমাকে সময় নষ্ট না করে ত্রিরাঙ্কুর ভট্টাচার্য তার আজকের প্রতিক্রিয়া, খুব স্বাভাবিকভাবে টিএমসিপি ছাত্র নেতা এবং তিনি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তো এই ঘটনা প্রকাশ্যে আসবার পর তিনি কি বলছেন আজকে সাংবাদিক বৈঠক করে, শোনাবার চেষ্টা করি। শোনো। এই ঘৃণ্য ঘটনার ধিক্কার জানানোর ভাষা আমার কাছে জানা নেই। এই ঘটনার ক্ষমা চেয়ে নিস্তার পাওয়ার কোনো জায়গা নেই। এই ঘটনায় শুধুমাত্র প্রতিবাদ করারও শুধুমাত্র কোনো জায়গা নেই। আমি বিশ্বাস করি এই ঘটনার ক্ষেত্রে একটা জিনিসে ঠিক, যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন, যে এদের স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট শাস্তি চাই, ঘৃণ্য ঘটনার কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই, যাতে ভবিষ্যতে এই সামাজিক ব্যাধি আর কেউ সাহস না পায়। বারবার কথা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কিভাবে আঙ্গুল তোলা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে কিভাবে আঙ্গুল তোলা যায়, এবং দলকে কিভাবে কালিমালিপ্ত করা যায়, আর বিভিন্ন ক্ষেত্র থেকে সফট টার্গেট তৃণমূল ছাত্র পরিষদ। ওয়াই? আমি মিডিয়ায় বলেছি, প্রমাণ সহ বলেছি, যে কি কবে কে কোথায় ছিল। আমি একবারও আমরা কেউ অস্বীকার করিনি যে না, সে তৃণমূল ছাত্র পরিষদ করতো না, কিন্তু আজকে তাকে বারংবার বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করছে সে নাকি ওই কলেজে ইউনিট প্রেসিডেন্ট ছিল। আমি রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের হয়ে দায়িত্ব সহকারে বলছি, না, এমন কোন ইউনিট সভাপতি আমাদের ছিল না। শুধু নয়, বিগত বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েক বছর ধরে সেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোনো রানিং ইউনিট নেই। টিএমসিপির ছাত্র সভাপতি ত্রিরাঙ্কুরের এটা হচ্ছে বক্তব্য। আমি ফাল্গুনিদির কাছে আসবার চেষ্টা করবো ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে। সফট টার্গেট টিএমসিপি এবং যা যা বললেন ত্রিরাঙ্কুর, কি মনে হয় মানে সত্যিই কি তাই? না হলে পরে আমি বলছি যে এই 10 থেকে বা মানে 20 থেকে 30টা যদি অভিযোগ থাকে অভিযুক্তের বিরুদ্ধে, তারপরেও সে কলেজে করে ঢুকছে, টিএমসিপি জেনেও কিছু করতে পারছে না, এইগুলো কি করে সম্ভব? দেখুন, ঘটনাটা ঘটেছে 25 তারিখ 2025, যেটা আমরা ইমার্জেন্সি কালা দিবস হিসাবে পালন করেছি, এবং সেই 1975-এর ইমার্জেন্সি এখানেও চলছে অঘোষিত ইমার্জেন্সি। 7টা 30 থেকে 10টা 50 ঘটনা ঘটে গেল। মেয়েটিকে গিয়ে পরের দিন অভিযোগ করতে হলো, কিন্তু সেখানে যে এত বড় ঘটনা ঘটলো ক্রমান্বয়ে, সেখানে কলেজ কর্তৃপক্ষ বা তারা কোথায়, তারা কেন আগে থেকে এই ঘটনার সম্পর্কে তারা কেন সেখানে পুলিশকে জানালো না? এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে তার বিরুদ্ধে 10 থেকে 30টি এই যে অভিযোগ, এই অভিযোগ যদি আগে পুলিশ এগুলোর ব্যবস্থা করত, তাহলে আমার মনে হয় না আজকের এই দিনটি দেখতে হতো।
কারণ পুলিশ প্রথম থেকে, এখন পুলিশ নিরুপায় এই কারণেই, পুলিশ আরজি করের পরে দেখেছে মানুষ কিভাবে তার প্রতিক্রিয়া দিয়েছে, এবং এটা বাস্তব যে পুলিশের প্রতি যে অনাস্থা, পুলিশ যে তৃণমূলের বি টিম, এটা পক্ষান্তরে বারবার প্রমাণিত হয়েছে। এবং এই ছাত্রীটি আইনের কলেজে, আইনের ছাত্রী, আইনের যে প্রাক্তন স্টুডেন্ট, তাদের দ্বারা গণধর্ষিত। এটা এর থেকে লজ্জা আর কি আছে? আরজি কর, সেটাও মেডিকেল কলেজ, সেখানে অভয়াকে রেপ করে খুন করে দেওয়া হলো, প্লেস অফ অকারেন্স চেঞ্জ করে দেওয়া হলো, তার মৃতদেহ পুড়িয়ে দেওয়া হলো। কার ভিত্তিতে? এখানে বিধায়ক অর্থাৎ জনপ্রতিনিধি, কাউন্সিলর, কিংবা আমরা দেখেছি পুলিশকে সঙ্গে করে নিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিল। অর্থাৎ দেখুন, আজকে পুলিশ ভালো কাজ করেছে, ধরেছে, এটা নিশ্চয়ই, কারণ অভিযোগ একদম সুনির্দিষ্ট, আর সে মরে যায়নি, বেঁচে আছে, তাই কোনো রকম যে বিভিন্ন ইস্যু সেইগুলোকে লোপাট করা যায়নি, সেই জন্য ধরতে বাধ্য হয়েছে। এবং আর একটি বিষয়, এরপরে ধারা কি আসে, পুলিশ কি ধারা দিল, সেটা অবশ্যই দেখার বিষয়। এবং আপনি একটা জিনিস দেখুন যে গার্ড রুমে, কলেজ ক্যাম্পাসে একজন, তিনজন, চারজন দ্বারা ধর্ষিত। আর এরা আজকে বলছে, আজকে কাদের সাথে দেখা হচ্ছে, দেখা যাচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য, অভিষেক ব্যানার্জি, তৃণাঙ্কুর, এরা কি করে অস্বীকার করবে যে তৃণমূল করে না বা তৃণমূলের সাথে এদের সম্পর্ক নেই? নিউটন দাস কি করে বলবে তাদের সাথে সম্পর্ক নেই? ছবি দেখা যাচ্ছে, প্রমাণিত, বারে বারে দেখা যাচ্ছে। মানে এটা ছবি, মানে কেউ চলে এসছে, ছবি তুলেছে, এরমভাবে ছবি নয়। ছবি যেগুলো দেখা যাচ্ছে সেটা তাদের সাথে যে ঘনিষ্ঠতা রয়েছে, ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সেটা কিন্তু ছবি দেখেই বোঝা যাচ্ছে। সেই জন্য তিনি যে এটা অস্বীকার করবেন এরম কিন্তু কোনো জায়গা নেই। দেখুন, আর একটা আমি দেখলাম যে শশী পাজা বলছেন যে কি করে শাস্তি দেব, আমাদের অপরাজিতা বিল সেটা পাস হচ্ছে না। কি লজ্জার ব্যাপার! উনি কেন মন্ত্রী রয়েছে, কেন উনাকে পদত্যাগ করানো হয়নি আমি তো বুঝে উঠি না। কাকে আড়াল করতে চাইছেন? কেন আমাদের দেশে আইন কি বিভিন্ন রাজ্যে আলাদা আছে? ধনঞ্জয়ের ফাঁসি কিভাবে হলো? ধনঞ্জয়ের ফাঁসি কিছুদিন আগেও উত্তরবঙ্গের সম্ভবত একজনের ফাঁসি হয়েছে এই রকমই ঘটনা ঘটানোর জন্য। কি করে হচ্ছে? আজকে উনি বলছেন কালিমা লিপ্ত করার জন্য তৃণমূলের দিকে আঙুল তুলছে। তাহলে এই ধরনের প্রাতিষ্ঠানিক ঘটনা, আমি বলবো এটা একটা প্রাতিষ্ঠানিক। একটু আগে বলছিলেন যে আজকে পার্ক স্ট্রিট থেকে কামদুনির মেয়েগুলোও যখন প্রতিবাদ করতে গেছিল, আপনারা দেখেছেন, তখন বলেছিল ওরা মাওবাদী। আজকে তানিয়া ভরদ্বাজ যখন প্রতিবাদ করেছিল বলেছিল মাওবাদী। যখন শিলাদিত্য চৌধুরী কোনো প্রতিবাদ করেছিল তখন বলেছিল মাওবাদী। যখন অম্বিকেশ মহাপাত্র বলেছিলেন তখন বলে তার বিরুদ্ধে শাস্তি হচ্ছে। অর্থাৎ কেউ প্রতিবাদ করলে, আজকে এই যে বলছেন না, এই যে ছেলেটি যে মনোজিৎ মিশ্র, তাকে এতর পরেও কেন গ্রেপ্তার করেনি? কারণ লুটবে কে? আজকে সন্ত্রাস করবে কে? লোকের কলার ধরবে কে? ভয় দেখাবে কে? ভাবুন, মেয়েটিকে এরম করে তার ছবি, মানে তার ভিডিও করা হয়েছে, করে বলা হচ্ছে তুমি যদি কাউকে জানাও, আধিকারিককে জানাও বা পুলিশে যদি কমপ্লেন করো, তাহলে কিন্তু আমাদের সেই জায়গায় এই ভিডিও আমি চারিদিকে ছড়িয়ে দেবো। পরিস্থিতিটা সম্পর্কেও আপনাদের ভাবতে হবে যে এখানে কি ধরনের সন্ত্রাস, কি ধরনের ভয়ানক পরিস্থিতি চলছে এই পশ্চিমবঙ্গে। মানে এই উদ্ধত্তটা এরা কি করে পাচ্ছে? এই উদ্ধত্তটা এই কারণেই রয়েছে কারণ সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি। সে এই কারণেই করছে, তার সাথে আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আছে, সে এই কারণেই হয়েছে তার সাথে তৃণাঙ্কুরের সম্পর্ক খুব ভালো, এই কারণেই হয়েছে যে তার উপরে মমতা ব্যানার্জির হাত আছে। আবার তারপরে পুলিশ আবার পদক্ষেপও করলো, কিন্তু একদম চটজলদি পুলিশ পদক্ষেপ করছে কারণ মেয়েটি মরে যায়নি। মেয়েটি লিখিত অভিযোগ জানিয়েছে, সে আইনের ছাত্র, সে লটা বোঝে, নাহলে সে বাইরে এসে সাংবাদিকদের নিয়ে বলতে বাধ্য হতো, কারণ সেই ভয়েই কিন্তু এই স্টেপ নিতে বাধ্য হয়েছে পুলিশ। এর আগে যখন 10 থেকে 30টা কেস ছিল, কেন পুলিশ তখন স্টেপ নেয়নি? তাহলে আজকে হয়তো এই ঘটনা ঘটতো না, কারণ বুঝতে হবে মেয়েটিও আইনের ছাত্রী, তাকে ধন্যবাদ জানাই, তাকে কুর্নিশ জানাই, সে সাহস করে সেই থানা অবধি পৌঁছে তার অভিযোগ দায়ের করেছে। সে জানে কিভাবে অভিযোগ করতে হয়। এই রকম দুর্গা আমাদের প্রত্যেক ঘরে ঘরে চাই, যারা এইভাবে প্রতিবাদ করবে। অর্থাৎ নির্যাতিতা যদি প্রতিবাদ না করতেন, ইনফ্যাক্ট আমি যদি বলছি যদি এফআইআর না করতেন, তাহলে হয়তো আমরা জানতেই পারতাম না যে এই ধরনের ঘটনা ঘটছে। আর এরা খুব স্বাভাবিকভাবেই দীর্ঘ সময় ধরে সেই কলেজে তারা তাদের জায়গা একেবারে ফুলিয়ে ফাঁপিয়ে বৃহত্তর জায়গায় নিয়ে গেছে। বেশ, একটা দ্রুত আরও বিরতি নেব। বিরতির পর ফিরে এসে ডক্টর কৌশিক বিশ্বাস, তৃণমূল মুখপাত্র, তিনি ইতিমধ্যে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিই। আমি ফিরে এসে স্যারের কাছে ফিরলাম বিরতির পর। কৌশিকবাবুর কাছে যাওয়ার আগে কল্যাণ ব্যানার্জির আজকের একটা প্রতিক্রিয়া তারটা শোনাবার চেষ্টা করব।
না সত্যি মানে নিরাপত্তা কারা দেবেন, কিভাবে দেবেন, সেটার প্রসঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন। একটু শোনাবার চেষ্টা করি তার বক্তব্য, শোনো। সন্দেহ অন্যায় করা হয়েছে, কারা করেছে, যে করেছে তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। বারবার আমি এক কথা বলছি, বারবার আমি এক কথাই বলছি, এই সমস্ত ক্রিমিনালিটি, রেপ, মলেস্টেশন এটা কারা করে? কিছু পুরুষ করে। তা মহিলাদের লড়াইটা কাদের বিরুদ্ধে? যারা এই পারভার্টেড টাইপের পুরুষ, তাদের বিরুদ্ধে লড়াই করা উচিত। রাত জাগো দিন জাগো, নিরাপত্তার কি আছে? সব জায়গায় তো একই অবস্থা। পুরুষের মানসিকতা যদি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে। আপনার পলিটিক্যাল এজেন্ডা আছে, আপনি নিয়ে মাইক নিয়ে এসছেন আমরা মিডিয়া থেকে, নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? ভেতরে, কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে? কলেজে শিক্ষাক্ষেত্র তো আরে ভাই, শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে? আপনি বলুন না। নিরাপত্তা কাকে দেবে? নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে, সহকর্মীরা দেবে। সেখানে সহকর্মীরাই রেপ করছে, তাহলে অন্যায়টা কারা করছে? কর্তৃপক্ষ সবাইকারই দেওয়া উচিত, কিন্তু আগের দোষটা কার? সহপাঠীরা করেছে। হ্যাঁ, প্রাক্তনরা ঢুকলো কি করে? তাদের সঙ্গে নিঃসন্দেহে প্রাক্তনরা যখন ঢোকে তখন তো সেই নিঃসন্দেহে কিছু লিঙ্ক আছে। প্রাক্তনও আর যাই হোক, সে তো ছাত্র, সে তো পুরুষ। সেই পুরুষদের বিরুদ্ধে কেন মহিলারা লড়ছে না? কলেজ কর্তৃপক্ষ তো আর সরকার নয়। কলেজ কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না করতে হয়, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। বলতে সব জায়গায় কি পুলিশ দাঁড়িয়ে থাকবে? আপনারা বলছেন যে প্রতিটা ইনস্টিটিউশনে পুলিশ দাঁড়িয়ে থাকবে, এটা তো হয় না। যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে, কাদের সঙ্গে ঘুরছে না। মানসিকতার পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ হবে না। এটাকে কোনো আইন চাপা দিয়ে, আইন দিয়ে, পুলিশ দিয়ে এ করে হবে না। এটা মানসিকতার পরিবর্তন থাকতে হবে, পরিবর্তন চাই, মানসিকতার পরিবর্তন প্রতিদিন প্রতি জায়গায়। আজকে যদি স্টুডেন্টরা যদি তাদের সহপাঠিনীকে মানে রেপ করে, এর চেয়ে দুঃখের খবর তো কিছু নেই। এটা তো প্যাথেটিক। এই বক্তব্যের পর আমি ডেফিনেটলি কৌশিকবাবু রয়েছেন আমাদের সঙ্গে, উপস্থিত হয়েছেন। আমি স্যার আপনার কাছে এটা জায়গায় জিজ্ঞেস করবার চেষ্টা করছি, আরজি করের পরেও মানসিক এই পরিবর্তনটা আসলো না। ইনফ্যাক্ট এই যে জায়গাগুলো মানে একটা সরকারি জায়গা, সেটা কলেজ, সেখানে দাঁড়িয়েও এখনো পর্যন্ত এই পরিস্থিতিগুলো চলছে। নিরাপত্তার দাবি উঠেছিল, নিরাপত্তা নিয়ে সেই সংক্রান্ত অনেক কিছু জায়গা সলভ আউট হয়েছিল, কিন্তু তারপরেও যদি এই ছবি আমাদের দেখতে হয় তাহলে তো অনেক বড় প্রশ্ন। দেখুন, প্রথমেই আমরা বলবো যে চরম মর্মান্তিক দুঃখজনক ঘটনাটা ঘটেছে সাউথ ক্যালকাটা ল কলেজে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা এই ঘটনাটার চূড়ান্ত এবং তীব্র নিন্দা করছি, এবং যারা এই কাণ্ডটা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তি, সেটা যদি ফাঁসির হয় তাও সেটা আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করছি। কয়েকটা কথা আমরা এখানে একটু ভালোভাবে বলতে চাই, বোঝাতে চাই। সেটা হচ্ছে, ঘটনাটা ঘটার কয়েক ঘন্টার মধ্যে যখন একটা নির্যাতিতা যখন কমপ্লেনটা পুলিশের রুজু করলেন, তারপরে কলকাতা পুলিশের তরফ থেকে, কসবা থানার তরফ থেকে অত্যন্ত দ্রুততার সঙ্গে আমরা দেখতে পেলাম 12 ঘন্টার মধ্যে 3 জনকে অ্যারেস্ট করা হলো, ইনক্লুডিং দ্য মেইন পার্সন যিনি অ্যারেস্টেড। আজকে মেইন পার্সন এবং তার সঙ্গে 2 জন অ্যারেস্টেড, এবং তারা 4 দিনের রিমান্ডে রয়েছেন। আইনি পদ্ধতি শুরু হয়েছে। আমরা আশা করব যে অতি দ্রুত এই ইনভেস্টিগেশন কমপ্লিট করে, অতি দ্রুত এই আইনি পদ্ধতিটা কমপ্লিট করে ওই জানোয়ারগুলো যারা এই কাণ্ডটা ঘটিয়েছে তাদের চূড়ান্ত এবং চরমতম শাস্তি দেওয়া হোক। কিন্তু এই কথাটার পাশাপাশি আমি আরও 2-1টা কথা একটু বলতে চাই, যেটা না বললেই নয়। আমি মার্জনা চাইছি যে আমি আপনাদের প্যানেলের মাঝপথে এলাম, কারণ রাস্তায় খুব ট্রাফিক জ্যাম ছিল, ফলে আশা করি একটু বলতে দেবেন। আমার পাশের বক্তা, আমি জানি না উনি কোন দলের, সম্ভবত বিজেপি হবেন, উনি যে বলছিলেন যে অনেক ছবির কথা বলছিলেন, যে এর সঙ্গে ছবি তার সঙ্গে ছবি, একটু জুম করে দেখান BHU এর রেপিস্টের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। ক্যামেরাটা জুম করে দেখাতে পারেন, ক্যামেরাটা জুম করে দেখাতে পারেন। BHU এর রেপিস্টের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। তার মানে কি নরেন্দ্র মোদীর আশীর্বাদের হাত এই রেপিস্টের মাথায় ছিল? নিশ্চয়ই নয়। আমরা যেটা বলতে চাইছি
যে ধর্ষণের মতন এরকম একটা গুরুতর সামাজিক অপরাধ, গত এক মাসে আপনি একটু খবর নিয়ে দেখুন, বিজেপি শাসিত উড়িষ্যাতে এই রকম 6টি ধর্ষণের ঘটনা ঘটেছে গত এক মাসে। এই ঘটনা, এই সামাজিক ব্যাধিটার আমাদের কি করণীয়? আমাদের রাজ্য বিধানসভায় যেটা শশীদি বলেছেন সেটার এখানে একটু অপব্যাখ্যা হলো, সেটা হচ্ছে রাজ্য বিধানসভায় অপরাজিতা বিল পাশ হয়েছে। অপরাজিতা বিলের এসেন্সটা কি? যে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে অত্যন্ত দ্রুত এবং টাইম বাউন্ড ওয়েতে তাদের যেন ইনভেস্টিগেশন কমপ্লিট করে তাদের যেন আইনি সাজা শোনানো হয়। আজকে এইটা সমস্ত রাজনৈতিক দলকে এগিয়ে এসে ভারতবর্ষে এই ব্যাপারে আইন প্রণয়ন করতে হবে, যাতে এই জানোয়ারগুলো সভ্য সমাজে ঘুরে বেড়াতে না পারে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্য বিধানসভায় বিল এনে সেই জিনিসটা ভারতের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছিল, কিন্তু আপনারা জানেন রাষ্ট্রপতি মহোদয়ের সম্মতি এখনো পাওয়া যায়নি বলে সেই বিলটা আইনে পরিণত হয়নি। আমরা এরকম দুঃখজনক মর্মান্তিক ঘটনা নিয়ে কোনো রকম রাজনীতি করতে চাই না। আমরা চাইছি যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের চূড়ান্ত এবং কঠোরতম শাস্তি হোক। এবং আরও একটা কথা বলে রাখি, নিশ্চিত করেই হ্যাঁ, এই ছেলেটি তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছিল, কিন্তু 2022 সালের পর থেকে তার তৃণমূল ছাত্র পরিষদে কোথাও কোনো পদ ছিল না। আপনারা যদি মনে করেন এইটাও জুম করে দেখাতে পারেন, এটা 2022 সালে আমাদের দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের জেলা কমিটি 2022 থেকেই তার তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদে কোনো পদ ছিল না। এইবার কথাটা হচ্ছে, বিজেপি যদি এটা নিয়ে রাজনীতিকরণ করে, হাতরাস থেকে শুরু করে উন্নাও থেকে শুরু করে বিলকিস বানু মামলাতে পশ্চিমবঙ্গে কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়, কিন্তু আমরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি দেখেছি? 2022-এর ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রেকর্ডটা দেখুন। মহিলাদের প্রতি সবচেয়ে বেশি অত্যাচার উত্তরপ্রদেশে 65,443, তারপরেই খুব সম্ভবত মহারাষ্ট্র। 3 সপ্তাহ কি 4 সপ্তাহ আগে একটা মর্মান্তিক ঘটনা আমরা সকলেই কাগজে পড়েছি, যে হরিদ্বারের একজন বিজেপি নেত্রী তার নিজের মেয়েকে দিয়ে কি কাজ করাতে চাইছিলেন। ফলে বিলকিস বানু থেকে শুরু করে উন্নাও থেকে শুরু করে হাতরাস থেকে শুরু করে যন্তর মন্তরে যখন আমাদের দেশের বীর কুস্তিগিররা তাদের সোনার পদকগুলো ফেলে দিয়ে আসছিলেন, তখন বিজেপির এই নীতিবোধ কোথায় ছিল? কিন্তু আমরা আজকে এই নিয়ে রাজনীতি করতে চাই না। আমরা চাই এই যে সামাজিক ব্যাধিটা, আসুন সকলে মিলে এর একটা এমন আইন প্রণয়ন করি যেটা পশ্চিমবঙ্গের বিধানসভা করে দেখিয়েছে, সেটাকে ইমপ্লিমেন্ট করি, যাতে এই জানোয়ারগুলো যে দলেরই হোক না কেন অতি দ্রুত শাস্তি পায়। ফাল্গুনিদের থেকে উত্তর নিয়ে আমি আসছি স্যার, অনিলবাবুর কাছে আসবো। ফাল্গুনি, দেখুন, আমাদের যে ন্যায় সংহিতা, আশা করি তাতে কঠোর থেকে কঠোরতম শাস্তির যে নিদান সেটা দেওয়া আছে। আমার মনে হয় সেটা পড়লে আর সেটা কাজে লাগালে সেটাই সম্পূর্ণ, কারণ ওই আইনেই বাকি যেগুলোকে মনে হয়েছে যে এরা আমার দলের লোক নয়, যারা এই কাজে ফেসেছে তাদের শাস্তি হয়েছে। তো অতএব ওই আইনে যে শাস্তি দেওয়া যায় যদি মনে করে শাসক দল, তাহলে কিন্তু সেটা প্রমাণিত, তার জন্য আলাদা আইনের কোনো প্রয়োজন নেই, কারণ অলরেডি ওই আইন আছে। এটা হচ্ছে আইওয়াশ, কারণ একটা আইন থাকলে সেই আইনকে নতুনভাবে, আইন তো অলরেডি রয়েছে, আবার কি নতুন আইন আনবেন? এটা কি আইওয়াশ হচ্ছে? মানুষকে ভুল বোঝানো হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে পশ্চিমবঙ্গে ধর্ষণে প্রথম বর্তমান সারা ভারতবর্ষের মধ্যে, এবং আমি বলি যেটা মেন, এখানে বহু ঘটনা আছে যেগুলো ডায়েরি বা এফআইআর থানায় নেওয়া হয় না। আমরা তার প্রত্যক্ষ প্রমাণ, যে আমরা অনেক ক্ষেত্রে আমরা গেছি, বলে এইটা লেখা যাবে না, এটা দেওয়া যাবে না, এটা কেটে বাদ দিন। একদম এই ঘটনা প্রতি, এবং অনেক ক্ষেত্রে আছে যারা এই ঘটনা জনসমক্ষে আনতেও চায়। দ্বিতীয়, আমি দুটো ছোট কথা অ্যাড করতে চাই। ভারতীয় ন্যায় সংহিতায় এই ধরনের ঘটনায় কোনো টাইম বাউন্ড শাস্তির ব্যবস্থা নেই। উনি যদি ভালো করে পড়ে আসেন তাহলে ভালো হয়। দ্বিতীয় হচ্ছে, পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনায় প্রথম এই মিথ্যে কথাটার আমরা তীব্র বিরোধিতা করছি। বলুন ফাল্গুন। দেখুন, টাইম বাউন্ড খুব সত্তর শাস্তি দেওয়া, টাইম বাউন্ড বেঁধে দিয়ে, এই তো কামদুনিতে দিদিমণি বলেছিলেন খুব তাড়াতাড়ি আমরা তাদের শাস্তি দেবো। কোথায় শাস্তি হয়েছে?
পরপর কতবার চেঞ্জ হয়েছে লয়ার, তাদের ওপর বিভিন্ন চাপ এসেছে। কোথায় যে মেয়েগুলি বলেছিল, সেই টুম্পা কয়াল, মৌসুমী কয়াল দিদিমণি, এই এত নৃশংসভাবে তার পা দুটো টেনে ধর্ষণ করে খুন করা হয়েছে, এদের শাস্তি চাই, তাদের কি বলেছিল? ওরা মাওবাদী। এই তো আমাদের পশ্চিমবঙ্গের আইন, আর এই হচ্ছে তার বিচার। আজকে হাঁসখালিতে যে মেয়েটি রেপ হলো, একটা নাবালিকা মেয়ে, শুধু রেপ হয়নি, তাকে কোনো ডাক্তার দেখানো হয়নি, একটা নন রেজিস্টার্ড শ্মশানে তার বডিটাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা জানি না যে সে বেঁচে থাকা অবস্থায় তার বডিটা পুড়িয়ে দেওয়া হয়েছিল কিনা, কিন্তু তার দিকে আঙুল কে তুলেছিলেন? স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছিলেন ওর কি জ্বর হয়েছে, ও কি প্রেগনেন্ট ছিল, ওর কি লাভ অ্যাফেয়ার ছিল। অন্যরা কি বলবে? যারা এখানে অলরেডি যারা এরকম রেপ করছে, রেপিস্ট, খুনি, তারা জানে যে এখানে সবার আগে যে আমাদের সহযোগিতা করবে, যার মাথার আমাদের হাত থাকবে, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয় বলি, আজকে কলেজের আলমারি থেকে বন্দুক পাওয়া যাচ্ছে, স্কুলের ছাদে বোমা পাওয়া যাচ্ছে, আজকে মিনাখায় বল বেবে বাচ্চারা খেলতে গিয়ে বোমা পেটে মারা যাচ্ছে। আপনারা কিছু জানেন না? আইন করতে হবে। রোজ এত ধর্ষণ হচ্ছে, প্রত্যেক দিন ধর্ষণ হচ্ছে। আপনি বলছেন উড়িষ্যায় 6 জন, রেপিস্টের মাথায় ছিল বিলকিস বানু থেকে শুরু করে বিলকিস বানু থেকে উন্নাও হাতরাস, সমস্ত রেপিস্টের মাথার হাত বিজেপির শীর্ষ নেতৃত্বের মাথায় ছিল। আপনি এটাও শুনুন, কুলতলিতে 31 দিনের মাথায় রাজ্য পুলিশ শাস্তির ব্যবস্থা করিয়েছে। মুর্শিদাবাদে 61 দিন, আপনি কিছুই জানেন না কেন বলছেন? আরে কুলতলির ঘটনা জানেন না? কতদিনের মাথায় কনভিকশন হয়েছে? মুর্শিদাবাদে 61 দিনের মাথায় কনভিকশন হয়েছে। গত 1 বছরের মধ্যে, একটু শুনুন, কুলতলিতে 31 দিনের মাথায় কনভিকশন হয়েছে, এটা ফেক। মুর্শিদাবাদে 61 দিনের মাথায় কনভিকশন হয়েছে এবং অর্ডার বেরিয়েছে, এটা ফেক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মানসিকতার কেন পরিবর্তন করা যাচ্ছে না? শাসক হলেই ঔদ্ধত্য কেন দেখানো যায়, এই জায়গা থেকে বেরোনো যাচ্ছে না? আমি আসছি। বেশ বুঝলাম। অনেক প্রশ্নের জায়গা থেকে দাঁড়িয়ে আবারও বলছি, আরো বেশ কিছু জায়গা আলোচনার জন্য আসতে হবে আমাদেরকে, তার জন্য একটা দ্রুত বিরতির পর আমি মহানন্দাদির কাছে আসি। মহানন্দাদি, আমার এই প্রশ্নটাই থাকছে আপনার কাছে। এই যে অভিযুক্ত কলেজের অন্দরে তো অনেকদিন আগে থেকেই অভিযুক্ত, এবার সে আবার ধর্ষণের অভিযুক্ত, এবং এই ধর্ষণের অভিযোগ তার বিরুদ্ধে আগেও রয়েছে। আমার প্রশ্ন এই জায়গাতেই যে কলেজের গভর্নিং বডির সিদ্ধান্তে এই ছাত্র নেতাকে কি করে করা হলো অস্থায়ী করবে সেই কলেজে? প্রশ্নটা সেখানে নিশ্চয়ই এখন তৃণমূল কংগ্রেসের কেউ নয়, সেটা সবাই বলছেন। তা সত্ত্বেও সে কলেজে অ্যাক্সেস পায় কি করে, প্রশ্ন সেটাই। দ্বিতীয়ত আমি একটা কথা বলবো, যে ইন্ডিয়া কিন্তু উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি ইন্ডেক্সে 177টা দেশের মধ্যে 128 তার পজিশন, অত্যন্ত খারাপ জায়গায় রয়েছে। আরেকটা কথাও বলবো যে নির্ভয়া কাণ্ডের পরে, ওই চূড়ান্ত একটা বাজে ঘটনার পরে নির্ভয়া ফান্ড তৈরি হয়েছিল মেয়েদের সুরক্ষার জন্য। কত টাকা জানেন? 1000 কোটি টাকা। কিন্তু তার পরবর্তীকালে দেখা গেছে যে ওই ফান্ডের অর্ধেকেরও কম খরচা হয়নি, মানে সেটাকে কমিয়ে 562 করা হয়েছে, 562 কোটি। দুর্ভাগ্যজনক। এবং তারও অর্ধেক কিন্তু খরচা হয়নি। এটা একেবারে ডেটা থেকে বলছি। কিছুক্ষণ আগে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব উনি বললেন যে নিশ্চয়ই ইউপি এই মহিলাদের উপর অত্যাচারে প্রথম, তারপর বোধহয় মহারাষ্ট্র। কিন্তু এটাও জেনে রাখা দরকার যে ওয়েস্ট বেঙ্গলের স্থান কিন্তু চতুর্থ। কাজেই আমাদের আত্মতুষ্টির জায়গা নেই, এবং একটা ঘটনা ঘটলে তার বিশ্লেষণ করার সময় ভারত ভ্রমণে না বেরিয়ে আমাদের নিজেদের দিকেও আঙ্গুলটা তোলার প্রয়োজন রয়েছে। আরেকটা ছোট্ট কথা বলবো, পশ্চিমবঙ্গ নিশ্চয়ই মহিলাদের ক্ষেত্রে অনেক সুরক্ষিত, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে এখানে শাস্তির হার অত্যন্ত কম। দেখা যাচ্ছে মাত্র 2.5% শাস্তি হয়, এবং মামলা জমে থাকার হার হচ্ছে 98%। আরেকটা তথ্য একটু জেনে রাখা দরকার যে পশ্চিমবঙ্গে ফাস্ট ট্র্যাক কোর্ট ধার্য করা হয়েছিল 23টা, তার মধ্যে মাত্র 17টা, তার মধ্যে মাত্র 6টি
পক্সো আদালত হয়েছে এবং বাকিগুলো কিন্তু ঠিক মতো নন ফাংশনিং এখন। অর্থাৎ আমার বক্তব্য সমালোচনা নয়, কিন্তু আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গিতে নিজেদের আত্মসমালোচনারও প্রয়োজন আছে। তাহলে আমরা চাইব যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জনদরদি, তিনি প্রো পুয়ার মানুষ, কিন্তু মহিলাদের সুরক্ষা যদি অ্যাসিওর না করা যায় তাহলে কোনো দেশ এগোতে পারে না। এবং যে দুটো ডেটা দিলাম, এনসিআরপির ডেটাও দিচ্ছিলেন আরেকজন যিনি আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব, অবশ্যই ঠিক কথাই বলেছেন, কিন্তু পশ্চিমবঙ্গের স্থানও কিন্তু খুব ভালো জায়গায়। কাজে সেটাকে কি করে ইমপ্রুভ করা যায়? আইন অনেক আছে, আইনের জন্য কিছু আটকে রয়ে নেই, কিন্তু আমি যেটা বললাম মামলা জমে থাকার হার 90%, মাত্র 2% শাস্তি পাচ্ছে। এগুলো একটু দেখতে হবে যে কেন হচ্ছে। পক্সো আদালত এবং ফাস্ট ট্র্যাক কোর্ট আরো বেশি তৈরি করতে হবে, যাতে এই ঘটনাগুলোর দীর্ঘসূত্রিতাটা কোনোভাবে সামনে না আসে। এবং আবারও প্রশ্ন, যে ছেলেটি সম্বন্ধে বলা হয়েছে, তৃণাঙ্কুর ভট্টাচার্য বলছেন যে উনি কোনো পদে নেই, খুব ভালো কথা, কিন্তু তাহলে তার কলেজে অ্যাক্সেস শুধু নয়, তার এত দুঃসাহস কি করে হয় যে একটি মেয়েকে সে গার্ড রুমে নিয়ে গিয়ে রেপ করছে, তাকে থ্রেট করছে, তার ছবি তুলছে, সিকিউরিটি কোথায়? আর কলেজের অথরিটিকেও নিশ্চয়ই প্রশ্ন করতে হবে। প্রথমত কলেজ টাইমের বাইরে কেন ছেলে মেয়েরা কলেজে থাকবে যেখানে সিকিউরিটির অভাব আছে? এটা কলেজ অ্যাডমিনিস্ট্রেশনকেও কিন্তু দেখতে হবে, এটা তো তাদের থাকার কথা না। কেন তারা রয়েছে কলেজের ভেতরে? সিকিউরিটি থাকলে কেন তাদের বার করে দেয় না? কেন ইউনিয়ন রুমও বা খোলা থাকবে কলেজের সময়ের পরে? এগুলো দেখতে হবে, এই গাফিলতিগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। একদম, মানে এই নিরাপত্তা নিয়ে তো আসবো ডেফিনেটলি কৌশিকবাবুর কাছে। তবে তার আগে অনিলবাবুর কাছে ঠিক এই জায়গা থেকে আসে। অনিলবাবু, আপনি যেটা বলতে চাইছেন, ইনফ্যাক্ট আমারও সেই জায়গাতেই প্রশ্ন, যেই জায়গায় পুলিশের ভূমিকা একটা অন্যরকম জায়গা থেকে দেখছি যে খুব দ্রুততার সহিত এই জায়গায় তারা পদক্ষেপ গ্রহণ করেছেন। এটারও আবার দুটো দিক অনেকেই তারতম্য করছেন। তো আপনি যে প্রসঙ্গটা বলছিলেন বারবার, জয়নগরের যে ঘটনাটা আছে না, এটা স্প্লেন্ডিড জব করেছেন আইসি জয়নগর। ওই মানুষের ক্ষোভ ফেস করে ইদানিং দেখা যায়নি সাহস করে ফেস করে এই জিনিসটা কেস করে, কিন্তু যে এএসআই যে বা অফিসার যে ফেরত দিয়েছিল এই থানায় নয় ওই থানায় যাচ্ছে, তার সাসপেনশন হয়েছে কিনা আমি জানি না। কিন্তু এখন কথা হচ্ছে ডক্টর শশী পাজা আমাদের যথেষ্ট শ্রদ্ধার ভালো ব্যাকগ্রাউন্ডের পরিবারে, কিন্তু কথা হচ্ছে উনি যেটা বলছেন বলতে হয়েছে, যেটা বলানো হয়েছে, এটা ডক্টর চন্দ্র বিশ্বাসও বললেন যে এই অপরাজিতা বিল যেটা বলেছেন, এটা আমি পরিষ্কার বলছি, আমি সামান্য আইন যেটুকু বুঝি, এটা একটা ভাঁওতাবাজি আইওয়াস, মানে নিজেকে সুপার চিফ মিনিস্টার প্রমাণ করা। যেমন আমি একটা করছি, যেমন আপনার ওই এটা ছিল আপনার চিকিৎসার যে বিলটা ছিল, সেটা আমি ওটা আয়ুষ্মান ভারত না করে আমি একটা অমুক করছি, ওই না ওটা এ করেছেন স্বাস্থ্যসাথী, 2.5 লাখ পেতে গিয়ে অল ইন্ডিয়া 5 লাখ টাকা পেতে আমার অপশান দিন, আমি ওটা করতে দেবো না। এই যে আমি একটা নতুন বিল করেছি, আরে ভাই অলরেডি এক্সিস্ট, দেয়ার আর প্রভিশনস ফর হ্যাঙ্গিং। হয়েছে তো নির্ভয়া কাণ্ডে হয়েছে, দিল্লিতে হয়েছে, তখন তো অপরাজিতা বিলের দরকার হয়নি, এর আগেও ফাঁসি হয়েছে অনেক কেসে। এবং দিল্লির ঘটনার পরে যে আপনার ওখানে রেপ উইথ মার্ডারে একদম ফাঁসির প্রভিশনই করে দিয়েছে। এবং একটি ছেলে, তার মধ্যে একজন কোঅ্যাকিউজ ছিল যার মাইনর ছিল বলে, 6 মাসের ডিফারেন্স ছিল বলে সে অ্যাকুইটেড হয়ে গেল, পরে মানে অ্যাকুইটেড ঠিক বলা যায় না, রিলিজড হয়ে গেল, সেই টাইমটা সেট আপ হয়েছে, যে পিরিয়ডটা জেলে ছিল সেটা হয়েছে, সেটাকেও চেঞ্জ করা হয়েছে। আর উনি যেটা বলছেন ডক্টর বিশ্বাস যে টাইম বাউন্ড করতে, আরে টাইম বাউন্ড দেয়ার ইজ এ প্রভিশন। সেশনস কোর্টের সেশনস ট্রাইব্যুনাল কেসে পরিষ্কার বলা আছে কোনটা 60 ডেজে চার্জশিট দিতে হবে, কোনটা 90 ডেজ অবধি পাওয়া যাবে। দেয়ার আর প্রভিশনস ভাই। আমি নতুন কিছু করে দিচ্ছি, আমি অমুক হিসাবে ভাঁওতাবাজি করে, মানে আপনি কি ফাঁসি দেওয়ার পরে ওই আইন ইন্ডিয়ান পিনাল কোডে 302-তে ছিল, এখানে বিএনএসএস রয়েছে, বিএনএসএ রয়েছে, সে ফাঁসি দেওয়া লোকটাকে আবার অপরাজিতা ফাঁসি দেবেন নাকি? তাহলে কৌশিকবাবু কি বলবেন? একটা ফাঁসির প্রভিশন আছে, ফাঁসি দিয়ে তাকে এনে আবার ফাঁসি দেবো। উনি আমাকে বলতে বলছেন দুটো কথা। উনি হঠাৎ করে একটা স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারতের প্রসঙ্গ তুললেন, সেই জন্য ছোট করে বলে রেখে স্বাস্থ্যসাথী একটা সুপার সাকসেসফুল প্রকল্প। উনি সম্ভবত এই ব্যাপারটা কিছুই জানেন না, যে আয়ুষ্মান ভারত প্রকল্প কারা কারা পায় উনি কি জানেন সেটা? উনি সেটা জানেন না। যাকে আমি ওনার অজ্ঞতাটাকে এই ব্যাপারে ক্ষমা করে দিলাম। 2 নম্বর কথা হচ্ছে অপরাজিতা বিল
পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতিতে পাস হয়েছে এবং সেটার যে প্রভিশনসগুলো রাখা রয়েছে আমরা একদিন পূর্ণাঙ্গ ডিবেট করতে আমি ওনার সঙ্গে রাজি আছি, বা যারা যারা বিরোধিতা করবেন তাদের সঙ্গে রাজি আছি, যে ভারতীয় ন্যায় সংহিতার থেকে কোন কোন জায়গায় এই বিলটা ইউনিক এবং আলাদা ইন টার্মস অফ এগ্রিমেন্ট অফ দি কোয়ান্টাম অফ পানিশমেন্ট, ইন টার্মস অফ দি টাইম ফ্রেম অ্যান্ড এভরিথিং। কিন্তু কথাটা হচ্ছে সেটা যে অপরাজিতা বিলের মতন একটা বিলকে রাষ্ট্রপতিজি এখনো পর্যন্ত সই দেননি। সমস্ত রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। অধ্যাপক আমাদের যিনি অধ্যাপক দিদি একটা কথা বললেন, আমি ওনার সঙ্গে 100% একমত। আমি নিজেও একটি কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট। উনি একটা খুব সঠিক প্রশ্ন তুলেছেন যে কলেজ শেষের পরেও ছাত্রছাত্রীরা কেন সেখানে থেকে যাবে। এ ব্যাপারে আমরা বলছি যদি কলেজ কর্তৃপক্ষের কোনো গাফিলতি থাকে তাহলে তাদেরকেও ছাড়া হবে না। যে বা যারা ইনভলভ কোনো রকম গাফিলতিতে, সে কলেজের গভর্নিং বডি থেকে শুরু করে সিকিউরিটি গার্ড, গভর্নিং বডির সিদ্ধান্তে এই ছাত্র নেতাকে করা হয়েছিল কলেজের অস্থায়ী কর্মী কেন, এই প্রশ্নটাও তুলেছেন অনেক। হ্যাঁ, একদম উনি যথাযথভাবে প্রশ্নটা তুলেছেন এবং এই প্রশ্নটার উত্তর নিশ্চিত করে কলেজের গভর্নিং বডির দেওয়া উচিত, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমি তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল মুখপাত্র হিসেবে বলছি, নিশ্চিত করে গভর্নিং বডিকেও এই ব্যাপারটায় প্রশ্ন করা উচিত। যদি গভর্নিং বডির কোনো গাফিলতি থেকে থাকে তাহলে তাদেরকেও যেন ছাড়া না হয়। আজকে যে সিকিউরিটি গার্ডরা কলেজের মধ্যে ছিল তারা কেন ফেল করলো তাদের ডিউটিতে, সব কিছু বিচার করে দেখা উচিত। কাউকে যেন রেহাই না করা হয় এরকম জঘন্য ঘটনা থাকে নিশ্চিত করে, তাতে কোনো সন্দেহ নেই। 100 বার। ওকে, আচ্ছা বলুন। বিশ্বাস যেটা বললেন অজ্ঞতা, আমার মনে হয় স্বাস্থ্যসাথী কি সারা ভারতে চালু আছে? আচ্ছা, ভেলোরে গেলেও আপনারা বলে দেয় স্বাস্থ্যসাথী তো সারা ভারতের জন্য করা হয়নি, এটা আপনি একটা অবান্তর কথা বলছেন। ভেলোরে গিয়ে চিকিৎসা করাতে গেলে বুঝলাম, ঠিক আছে, এটা এই অ্যাসপেক্টসে নয়, আমি একটুখানি বিরত রাখলাম এই জায়গায়। ফাল্গুনিদির থেকে একটুখানি প্রশ্নটা, ঠিক আছে, ঠিক আছে, ফাল্গুনিদির থেকে শেষ করুন প্লিজ। আমার একটাই প্রশ্ন ঔদ্ধত্যতা, আচ্ছা ঠিক আছে, আমার একটাই প্রশ্ন, কেন মানসিকতার পরিবর্তন হচ্ছে না? এক সেকেন্ড, আমাকে শেষ করতে হবে। বেশ, এই বিষয় নিয়ে আমার অনুষ্ঠান নয়, প্লিজ। অযথা বিতর্ক বাড়িয়ে লাভ নেই। ফাল্গুনি শেষ করবো। শুধু নরেন্দ্র মোদীর ছবি তাহলে থাকবে। আচ্ছা, বেশ, ফাল্গুনি বেশ, আমি বুঝতে পেরেছি। আমি ডেফিনেটলি পরবর্তী দিনে এই বিষয়ে টপিক আসবে। 63, 64, 65, 66 ধারায় যে ন্যায় সংহিতায় আছে আপনারা দেখবেন সেই আইন সঠিক না বেঠিক বলে তারপরে আপনারা এটা বলবেন। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যেভাবে সরকার পুলিশকে তার বি টিম হিসাবে কাজে লাগিয়েছে, এখানে কেউ নিরাপদ নয়। এই পশ্চিমবঙ্গে 3 থেকে 80 আমরা রানাঘাটে 70 বছরের একজন সন্ন্যাসিনীকেও আমরা রেপ হতে দেখেছি, একজন পথ শিশু 3 বছর তাকেও আমরা রেপ হতে দেখেছি। তো এই পশ্চিমবঙ্গের যে ধারাবাহিকতা চলছে, পুলিশের যে ভূমিকা রয়েছে, এই সরকারের যে ভূমিকা রয়েছে, তাতে কোনো নারী সুরক্ষিত নয়। এখানে চুরুর হাতরাসের বলছেন, হাতরাসের কারাদণ্ড হয়েছে। ঠিক আছে, চলুন, আমি বুঝলাম, আমাকে শেষ করতে হবে অনুষ্ঠান। বেশ, প্রশ্ন তো থাকবে। টাকা কমিয়ে দেওয়া হয়েছে, সাকসেসফুল আপনাদের সেই কাজ, বুঝেছেন? চলুন, পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেফতার করে, পশ্চিমবঙ্গের পুলিশের ভূমিকা ডেফিনেটলি এই প্রসঙ্গে আমরা দেখলাম। আমি অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। বেশ, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার হাতে একদম সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। পরবর্তী অবস্থান কোন জায়গায় যাবে, পুলিশের ভূমিকা কি থাকবে, তার দিকে নজর থাকবে। এখানে শেষ করছি। আল্লাহ বল, সব খবরের জন্য নজর থাক CNN।